বন্ধ হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট। নতুন গ্রাহকদের ই পাসপোর্ট আবেদন করার আহ্বান। সারা দেশে 52টি কার্যালয়ে চলছে কার্যক্রম, কমবে ভোগান্তি। দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর কাল থেকে চালু হচ্ছে ভারত বাংলাদেশ আকাশপথে যোগাযোগ। সপ্তাহে চলবে 56টি ফ্লাইট। খুশি যাত্রী ও এয়ারলাইন্সগুলো। নভেম্বরে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ। 2025 সালে উদ্বোধনের আশা। গতি আসবে যোগাযোগ ও অর্থনীতিতে। এবং এবারে ফ্রান্সের পণ্য বয়কটের ঘোষণা দিল তুরস্ক। প্যারিস থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনতে পাকিস্তানের সংসদ সদস্যদের আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান। দেশে বন্ধ করে দেয়া হচ্ছে মেশিন রিডেবল বা এমআরপি পাসপোর্টের আবেদন। নতুন গ্রাহকদের ই পাসপোর্ট আবেদন করার আহ্বান পাসপোর্ট অধিদপ্তরের। এর মধ্যে 52টি আঞ্চলিক অফিসে শুরু হয়েছে ই পাসপোর্ট কার্যক্রম, যা আগামী মাসের মধ্যে সারা দেশে 72টি অফিসে শুরু হবে। অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, ই পাসপোর্টের জন্য শতভাগ প্রস্তুত তারা। বিস্তারিত সাদাত রহমতুল্লাহর রিপোর্টে। দেশে ইতিমধ্যে 52টি আঞ্চলিক অফিসে ই পাসপোর্ট চালু আছে। নভেম্বরের মধ্যে আরও 20টি চালু হতে যাচ্ছে। এরই মধ্যে যাত্রাবাড়ি পাসপোর্ট অফিস থেকে 5000 ই পাসপোর্ট বিতরণ করা হয়েছে। সেখানে কোনো দুর্ভোগ ছাড়াই পাসপোর্ট পাচ্ছেন গ্রাহকরা। এটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়াতে কোনো ধরনের ঝামেলা ব্যতীত অতি সহজেই নির্ধারিত সময়ের আগেই জনগণ ই পাসপোর্ট পেয়ে যাচ্ছে। যারা করতেছে পাসপোর্ট তারা খুশি, জিনিসটা টাইম টু টাইম পাচ্ছে। বই সংকট থেকে শুরু করে মেশিনের সক্ষমতা না থাকায় সময় মতো মেশিন রিডেবল বা এমআরপি পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না। এমন বাস্তবতায় এমআরপি পাসপোর্ট বন্ধ করে ই পাসপোর্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর। যদিও ই পাসপোর্ট নিয়ে সাধারণের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ই পাসপোর্ট যে এখন দিচ্ছে বা হচ্ছে এটা জানা নাই আমার। এই পাসপোর্টটাই আপনার এখন চালু হয়েছে। এমআরপি শুনলাম নাকি যে ওটা এখন চলবে না। এমআরপি ডেলিভারিটা যে শিডিউল টাইমটা ওনারা দেয় আমাদেরকে, ডেলিভারিটা তার চেয়ে বেশি লাগে সময়। তবে বিদেশে অবস্থান করা প্রবাসীদের জন্য থাকছে ছাড়। এমআরপি তো আমরা বন্ধ করে দিব। আমরা অলরেডি এমআরপি ডাটা মাইগ্রেশন করে ফেলছি ই পাসপোর্টে। বিদেশে আমি ই পাসপোর্ট চালু করতে পারি নাই। আমরা বন্ধ এই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও এখন বন্ধ করতেছি না। বাট দেশের ভিতরে যেহেতু আমার অফিস বসে গেছে, আমি চাচ্ছি লোকজন ই পাসপোর্টে চলে আসুন। এই পাসপোর্টটা আমাদের ইন টাইম দেওয়া সুবিধা। বর্তমানে প্রতিদিন 5000 ই পাসপোর্ট তৈরির সক্ষমতা রয়েছে পাসপোর্ট অধিদপ্তরের। তবে ই পাসপোর্ট নিতে প্রয়োজন নির্ভুল জাতীয় পরিচয়পত্র। পাসপোর্ট নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। ই পাসপোর্টের মধ্য দিয়ে এই সমস্যার সমাধানের পথ খুঁজছে পাসপোর্ট অধিদপ্তর। তবে সাধারণ মানুষ বলছে, সমস্যা সমাধানের জন্য প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন অভিজ্ঞ জনবল বৃদ্ধি করা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর কাল থেকে আকাশপথে ভারত বাংলাদেশ বন্ধ দ্বার খুলছে। এয়ার বাবল চুক্তির আওতায় বিশেষ ব্যবস্থায় দুদেশের মধ্যে সপ্তাহে 56টি ফ্লাইট চলবে। কিছু বিধি নিষেধ থাকলেও প্রতিবেশী দেশের সঙ্গে ফ্লাইট চালু হয় খুশি যাত্রী ও বিমান সংস্থাগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। কোভিডের সংক্রমণ রোধে 12 মার্চ থেকে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় ভারত। ফ্লাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও আটকে পড়া উভয় দেশের নাগরিকরা। দীর্ঘ বিরতির পর ফ্লাইট চালুর উদ্যোগে তাদের অপেক্ষার অবসান হচ্ছে। অনেকে ব্যবসায়িক কাজে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছিল অনেক নাগরিক, তারাই কিন্তু বাংলাদেশে আটকা পড়ছে। অনেকে আপনার যাদের সামর্থ্য ভালো ছিল তারা কিন্তু চার্টার বিমান করে ইন্ডিয়াতে চলে গেছে। অনেকে যেতে পারে না, পুনরায় চালু হয়েছে। এখন প্রচুর মোটামুটি আমরা চাপ পাচ্ছি, অনেক ক্লায়েন্ট আসতেছে আমাদের থেকে। 6 মাস ধরে আমি অপেক্ষা করছিলাম, যাইতে পারি নাই করোনার জন্য। এখন বর্তমানে ফ্লাইট চালু হয়েছে, আমি যাওয়ার জন্য প্রস্তুত আর চিকিৎসা করার জন্য। পর্যটক ছাড়া 9টি ক্যাটাগরির যাত্রীরা ভ্রমণের সুযোগ পাবেন। রোগীর সঙ্গে প্রথমে একজন সহযোগী অনুমোদন দিলেও পরে এক্ষেত্রে ছাড় দিয়েছে ভারত। বাংলাদেশ থেকে 28টা যাবে, ওদের টোটাল 56টা ফ্লাইট হবে। এখানে প্রায় 5000 যাত্রী আমাদের পক্ষ থেকে, 5000 যাত্রী ভারতের পক্ষ থেকে আজ যাতায়াত করবে। ভারত সরকার আমাদের যে একটা দাবি ছিল এরা মেনে নিয়েছেন, সেটা হলো যে আমাদের যাদের পুরোনো ভিসা ছিল ওই ভিসাটা মেয়াদ তারা বাড়িয়ে ওইটাকে তারা অ্যাভেল করতে পারবে। বাংলাদেশের 3টি ও ভারতের 5টি বিমান সংস্থা কলকাতা, দিল্লি, চেন্নাই ও মুম্বাই ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে বাংলাদেশ বিমান চেন্নাই নতুন রুট চালু করছে। ভারত ভ্রমণে কঠোর বিধিনিষেধ না থাকায় যাত্রী খরা কাটবে বলে মনে করছে বিমান সংস্থাগুলো। মালয়েশিয়াতে সপ্তাহে 2টা ফ্লাইট অপারেট করছে এবং সিঙ্গাপুরে আমরা সপ্তাহে 1টা ফ্লাইট অপারেট
অপারেট করছে। তো সেইখানে আসলে প্যাসেঞ্জারের তেমন একটা প্যাসেঞ্জার নেই, কারণ ইন্ডিয়ার ক্ষেত্রে আসলে এটা হবে না, কারণ ইন্ডিয়াতে শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা ছাড়া আদার্স যেসব ভিসাগুলো আছে লাইক বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা কিংবা ট্রিটমেন্ট ভিসা, মেডিকেল ভিসা, প্রত্যেকটা ভিসাই আসলে অ্যাপ্লিকেবল। প্রাথমিকভাবে 3 মাসের জন্য ভারতের সঙ্গে এয়ার বাবল নামের বিশেষ চুক্তি করা হয়েছে। দুদেশ ভ্রমণে কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক। এছাড়া চেন্নাই ভ্রমণের ক্ষেত্রে প্রদেশটির ই-পাস লাগবে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। নাটোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, অভিযুক্ত লাপাত্তা। ইসলাম ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যের জেরে উত্তেজনা বাড়ছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মধ্যে। সোমবার ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। এদিকে ম্যাক্রোর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে পাকিস্তানের পার্লামেন্টে। তবে মুসলিম দেশগুলো বিরুদ্ধে গেলেও ইউরোপিয়ান দেশগুলোর সমর্থন পেয়েছেন ম্যাক্রো। ইসলাম বিদ্বেষের প্রতিবাদে ফরাসি পণ্য বয়কট চলছে দেশে দেশে। সোমবারও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শপিং মলে পোস্টার লাগিয়ে ফরাসি পণ্য বিক্রি বন্ধ করেন দোকানিরা। তাদেরকে সমর্থন জানান ক্রেতারাও। সব মুসলিমই এর বিরোধিতা করবে, কারণ তারা আমাদের অস্তিত্বে হাত দিয়েছে। ফরাসি পণ্য বয়কট আমাদের প্রথম ধাপ। আমরা আমাদের নবীর অপমান সহ্য করব না। এটা শুধু ফ্রান্সেই হচ্ছে না, পুরো ইউরোপ এই কাজটা করছে। তাদেরকে আমরা বয়কট করছি। এদিন ম্যাক্রো বিরোধী বিক্ষোভ হয়েছে ইরাক ও ফিলিস্তিনে, আর ম্যাক্রোর ইসলাম বিরোধী অবস্থানের তীব্র সমালোচনা করেছে ইরান। এদিকে সংসদে বিল পাশ করে প্যারিস থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাক সংসদ সদস্যরা। ইস্যুটি নিয়ে বেশ নড়েচড়ে বসেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর মানসিক চিকিৎসার দাবি করার একদিন পরেই তুর্কিদেরকে ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছেন তিনি। ফ্রান্সে মুসলিমদের উপর নিপীড়ন চললে তাদের সুরক্ষায় পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন এরদোয়ান। সবার প্রতি আহ্বান জানাচ্ছে, এখন থেকে ফরাসি লেবেল লাগানো পণ্য কিনবেন না বা তা প্রচার করবেন না। ইউরোপীয় নেতাদের বলতে চাই, ফরাসি প্রেসিডেন্টকে এই ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলুন। এদিকে এরদোয়ানের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় দাবি করে ম্যাক্রো সরকারের প্রতি সমর্থন জানিয়েছে জার্মানি, ইতালি ও নেদারল্যান্ডস। রায়হানুল রানা, সময় সংবাদ। বিশ্বে একদিনে আরও প্রায় 4,11,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এনে মোট আক্রান্তের সংখ্যা 4,37,00,000 ছাড়ালো। একদিনে মারা গেছেন 5,000-এর বেশি মানুষ। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 11,64,000-এর বেশি। আক্রান্ত মৃতের সংখ্যার দিক দিয়ে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে 22শে মার্চের পর সবচেয়ে কম করোনা আক্রান্ত হয়েছেন। দেশটিতে গেল একদিনে আক্রান্ত হয়েছেন 36,838 জন, মারা গেছেন 500-র বেশি। ব্রাজিলে মৃতের সংখ্যা কিছুটা কমলেও গত দিনের তুলনায় বেড়েছে আক্রান্ত। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা। নভেম্বরে শুরু হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ রেল সেতুর নির্মাণ কাজ। বঙ্গবন্ধু রেল সেতু নামে ওই প্রকল্পের মাধ্যমে দেশের যোগাযোগ ও অর্থনীতিতে ব্যাপক উন্নয়নের আশাবাদ রেলমন্ত্রীর। 2025 সালে উদ্বোধনের আশা প্রকল্প পরিচালকের। তবে ব্যয় ও বাস্তবায়ন সময়সীমা যেন না বাড়ে সেজন্য সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। নাজমুস সালেহের রিপোর্ট। প্রতিদিন 22টি ট্রেন চলাচলের কথা থাকলেও বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে পার হচ্ছে 44টি ট্রেন। এতে সেতু যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তেমনি প্রতিদিন কমছে ট্রেনের গতি। এমতাবস্থায় বর্তমান বঙ্গবন্ধু সেতুর পাশে সিরাজগঞ্জে শুধুমাত্র রেলপথের জন্য আলাদা একটি ডাবল লাইন ডুয়েল গেজ সেতু নির্মাণের প্রকল্প নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 50টি স্প্যান সম্বলিত 4.8 কিলোমিটার এই সেতুর দুই প্রান্তে নির্মাণ করা হবে 30 কিলোমিটার রেল লাইন। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 16,781 কোটি টাকা। টেকনোলজিটা বাংলাদেশের জন্য একেবারেই নতুন। আমরা নর্মাল যে ব্রিজ ফাউন্ডেশন করি, ফাউন্ডেশন সেরকম না। এটার জন্য আমরা স্টিল পাইপ, শীট পাইপ ফাউন্ডেশন ইউজ করছি, যেটার কাজ বাংলাদেশে খুব একটা হয়নি। 100 কিলোমিটার গতিতে প্রতিদিন 100টি ট্রেন চলাচলের সক্ষমতায় তৈরি হচ্ছে এই সেতু। থাকবে পণ্যবাহী ট্রেন চলাচলের ব্যবস্থা। এতে যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে আশাবাদী রেলপথ মন্ত্রী। এটার উপর দিয়ে 100 কিলোমিটার বেগে আমরা রেল অতিক্রম করাতে পারবো। যে কোনো ধরনের গুডস ট্রেন আমরা এদিক দিয়ে আমরা যাওয়া আশা করতে পারবে, তাদের কোনো বাধা নেই। আমাদের দেশের যে অর্থনীতির যে গতি,
এটা একটা আমূল পরিবর্তন আসবে। প্রকল্প বাস্তবায়নে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। বলছেন, অহেতুক যাতে ব্যয় আর বাস্তবায়ন সময়সীমা না বাড়ে সেজন্য বাড়াতে হবে কারিগরি সক্ষমতা। মনিটরিং এর যে চেইন অফ কমান্ডটা থাকার কথা, এটা কিন্তু একাকার হয়ে যাচ্ছে। প্রত্যেকেই যেন এই প্রজেক্টের সুবিধাভোগী হয়ে যাচ্ছে, যার ফলে দেখা যায় নজরদারিটা হচ্ছে না এবং এর কারণে কিন্তু অনেক সময় প্রজেক্টগুলি বিলম্বিত হয়ে যাচ্ছে। নভেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আলুর বাজার মনিটরিং এর জেলা প্রশাসকের উদ্যোগে অভিযান চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, সবুজ, সরকার নির্ধারিত বেঁধে দেওয়া দামে আলু বিক্রি হচ্ছে কিনা তা যাচাইয়ে চট্টগ্রামে মাঠে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বিশেষ করে চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় আড়ত যে রিয়াজউদ্দিন বাজার রয়েছে, সেখানে বিভিন্ন আড়তে এবং যে দোকান বড় বড় পাইকারি আড়ত এবং গুদাম রয়েছে, সেখানে কিন্তু অভিযান পরিচালনা হচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই আলু নিয়ে কিন্তু অনেক তুল কালাম হয়েছে দেশ জুড়ে। কিন্তু 10 থেকে 15 টাকার আলু যখন 50 টাকাতে গিয়ে ঠেকে, তখন কিন্তু সারা দেশে একটি উত্তেজনার সৃষ্টি হয়। কারণ অতীতে সব রেকর্ড ভেঙে কিন্তু আলুর দাম 50 টাকা যাওয়ার পর কিন্তু সরকার বিভিন্নভাবে সেই আলুর দাম নিয়ন্ত্রণের চেষ্টা করে। তো এই মুহূর্তে অভিযানে রয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। তিনি অভিযান পরিচালনা করছেন এবং সকাল থেকে বেশ কয়েকটি দোকানকে তিনি জরিমানা করেছেন। ওমর ভাই, আসলে সকাল থেকে আপনারা কি অভিযোগ পেয়েছেন এই আলুর আড়তে অভিযান চালিয়ে? আসলে সরকার নির্দিষ্ট আপনার এখানে বলা হয়েছে যে পাইকারি আপনার আলু বিক্রি করবে 30 টাকা সর্বোচ্চ। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে তারা আপনার বিক্রি করতেছে 38-40 টাকা 42 টাকা পর্যন্ত, এবং যাদের কাছে বিক্রি করতেছে তাদেরকে কোনো ধরনের রসিদ তারা প্রোভাইড করতেছে না এবং তারা নিজেরাও কিন্তু আপনার কোনো ধরনের কাগজপত্র আমাদেরকে দেখাতে পারে নাই। তো যার ফলে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের আইনের আওতায় এনে আমরা তাদেরকে অর্থদণ্ড করতেছি আর কি। ধন্যবাদ। সবুজ, হয়তো আপনি জানেন যে বিভিন্ন কারণে কিনে আলুর দাম বেড়ে যাওয়া তারা অজুহাত দেখেছে, বিশেষ করে বন্যা হওয়ার কারণে এবং যে করোনায় সময় আলুর চাহিদা বেড়ে যাওয়ার কারণে এবং দেশের রপ্তানি বেশি হওয়ার কারণে কিনা আলুর দাম বাড়িয়ে দিয়েছে এবং সেই আলুর দাম বাড়িয়ে দেওয়ার পর সরকার নির্ধারিত করে দিয়েছে। সেই নির্ধারিত দামে আলু বিক্রি না হওয়ায় কিন্তু মাঠে নেমেছে আজকে জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রামের সবচেয়ে বড় আড়ত আলুর বাজার রিয়াজউদ্দিন বাজারে। তো এই ছিল আমার কাছে আলু আড়তে অভিযানের সর্বশেষ তথ্য। সবুজ, সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিংয়ে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার শফিকুল আলম। ময়মনসিংহের বাজারে কমেছে সব ধরনের মাছের দাম। ভোর থেকে নগরীর ত্রিশাল মাছের বাজার হাঁক ডাকে মুখর। বিভিন্ন জেলা থেকে পাইকারি ক্রেতারা আসেন এই বাজারে। এখান থেকে মাছ কিনে নিয়ে বিক্রি করেন খুচরা বিক্রেতাদের কাছে। আকার ও প্রকারভেদে মাছের দাম কেজি প্রতি কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বাজার ঘুরে দেখা যায় কেজি প্রতি রুই কাতল 120 থেকে 150 টাকা, তেলাপিয়া 50 থেকে 60 টাকা, পাঙ্গাস 60 থেকে 70 টাকা ও ছোট চিংড়ি 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারে যশোর, সাতক্ষীরা, খুলনা, রাজশাহী থেকে মাছ বেশি সরবরাহ হওয়ায় দাম কমেছে বলে জানান আড়তদাররা। রুই মাছ কিনছি 150-50 টাকা। আগে দাম আছেন, এখন তো সাতক্ষীরার মাছ আগে মাছ আছেন দাম আছেন এটার 200-180, আর এখন দাম একটু কম আছে। আর দেশিটা হইলে 200-220 লাগে। আর চালানি না তো 150-50 টাকা কিনছি। আর পুঁটি মাছের কেজি আছেন আগে 130-35, 110-15 পাওয়া যায়। আগের চেয়ে কিছু কম, আগে আরেকটু বেশি ছিল। মাছ চাষ করা খুব আমাদের আমদানি মাছ বেশি, মাছের বাজার একদম কম। আবারও দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের আগেই ভোট দিতে আগ্রহ দেখা যাচ্ছে ভোটারদের মধ্যে। এর মধ্যে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে, যা পাল্টে দিতে পারে ভোটের ফলাফল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে আগাম ভোটের পরিসংখ্যান দেখে মার্কিন বিশেষজ্ঞরা মনে করছেন এবছর রেকর্ড সংখ্যক ভোট পড়তে পারে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 6 কোটি মানুষ ভোট দিয়েছেন। ডাকযোগে অথবা কেন্দ্রে গিয়েই তারা আগাম ভোট দিয়েছেন। ভোটের এখনো 6 দিন বাকি। এর মধ্যে 2016 সালের আগাম ভোটের রেকর্ড ছাড়িয়ে গেছে। কারচুপির যথেষ্ট সম্ভাবনা আছে এমন অভিযোগে আগাম ভোট এবং পোস্টাল ব্যালট নিয়ে শুরু থেকেই বিতর্ক করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কেও এ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন
তিনি। এমনকি দাবি করেছিলেন আগাম ভোট এবং পোস্টাল ভোট বেশি পড়লে ভোটের ফলাফল নাও মানতে পারেন তিনি, যদিও তিনি নিজেই সবার আগে আগাম ভোট দিয়েছেন। এদিকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস আগাম ভোট দিয়েছেন বলে সোমবার এক টুইট বার্তায় জানিয়েছেন। এর আগে শুক্রবার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী ক্যারেন পেন্স ইন্ডিয়াপোলিসে আগাম ভোট দিয়েছেন। বিশ্লেষকদের মতে আগাম ভোট নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিধা সংশয়কে উপেক্ষা করে আগাম ভোট রেকর্ড পরিমাণ হওয়ায় এবারের নির্বাচনে দুই প্রার্থীর জয় পরাজয়ের ব্যবধান হতে পারে বিরাট। একই সাথে বিপুল পরিমাণ ডাকযোগে ভোট প্রদান এবারের ভোট গণনা ও ফলাফলে হতে পারে বিলম্ব। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে একটি জয় তুলে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মনোনীত বিচারক অ্যামি কনি ব্যারট যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। মার্কিন সিনেটে দীর্ঘ শুনানি শেষে অ্যামিকে বিচারপতি হিসেবে নিয়োগের বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। 52 জন রিপাবলিক সিনেটর অ্যামি কনির পক্ষে ভোট দেন, বিপক্ষে দেন 48 জন। যদিও তাকে নিয়োগের বিষয়ে জোর আপত্তি জানিয়ে আসছিল ডেমোক্রেটিক দলীয় সিনেটররা। আগামী সোমবার রাতে হোয়াইট হাউসে অ্যামি কনির শপথ গ্রহণের কথা রয়েছে। 48 বছর বয়সী এই বিচারকের নিয়োগের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বিচার প্যানেলে রক্ষণশীল পন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেল। দেশের বাইরের খবর, পশ্চিমবঙ্গের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে এই অভিনেতাকে ভেন্টিলেশনে রাখার চিন্তাভাবনা চলছে। প্রবীণ এই অভিনেতার চিকিৎসার জন্য কলকাতার বেলভিউ নার্সিং হোমের গঠিত চিকিৎসক বোর্ডের প্রধান জানান, তার শরীরের পটাশিয়াম ও সোডিয়ামের তারতম্য ঘটছে, কমে যাচ্ছে প্লাটিলেটের সংখ্যা, মাঝে মধ্যে তাকে দেয়া হচ্ছে বাইপেপের সাপোর্ট। করোনা আক্রান্ত হওয়ার পর চলতি মাসের 6 তারিখে হাসপাতালে ভর্তি হন কলকাতার বর্ষিয়ান অভিনেতা। পরে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হলেও মাঝে উন্নতির কথা জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। 85 বছরের এই অভিনেতা প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন। বন্ধ হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট। নতুন গ্রাহকদের এই পাসপোর্ট আবেদন করার আহ্বান। সারা দেশে 52টি কার্যালয়ে চলছে কার্যক্রম, কমবে ভোগান্তি। এবং দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর কাল থেকে চালু হচ্ছে ভারত বাংলাদেশ আকাশপথে যোগাযোগ। সপ্তাহে চলবে 56টি ফ্লাইট, খুশি যাত্রী ও এয়ারলাইন্সগুলো। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।